দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ডেস্কে। শুরুতেই শিরোনাম। সমঝোতার খুব কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র, চলছে শেষ মুহূর্তে শর্ত যাচাই বাছাই। চুক্তি ব্যর্থ করতে অজুহাত খুঁজছে ইসরায়েল, অভিযোগ আর আকচির। পঞ্চম দিনে গড়িয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের বিক্ষোভ, ছড়ানো হচ্ছে বর্ণবাদ আর ইসলাম বিদ্বেষ। সহিংসতার আতঙ্কে বন্ধ স্কুল, গণপরিবহন। শেয়ার বাজারে স্পেসএক্সের বাজিমাত, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যুদ্ধবন্ধে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র, ইরান। তেহরান এবং ওয়াশিংটন বলছে চুক্তির শর্তগুলো নিয়ে শেষ মুহূর্তে যাচাই বাছাই চলছে। আর এমন পরিস্থিতিতে ইরান বলছে সমঝোতার জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, সেগুলো বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যদিও ইসরায়েল বলছে এই চুক্তিতে কোনো সম্পৃক্ততা থাকবে না তেল আবিবের। দফায় দফায় বৈঠক আর এর মাঝে পাল্টাপাল্টি হামলা, সব মিলিয়ে বারবার শঙ্কার মুখে ইরান ইসরায়েল বহুল আলোচিত সমঝোতা চুক্তি। গেল বৃহস্পতিবার ইরানের উপর পূর্ব পরিকল্পিত হামলা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে সম্ভাবনা দেখা দেয় যুদ্ধবন্ধে সমঝোতা চুক্তির। এবার তেহরান ওয়াশিংটনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে চুক্তির খুব কাছাকাছি রয়েছে দুপক্ষই। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর নতুন কোনো যুদ্ধ শুরু না করার অঙ্গীকার করবে যুক্তরাষ্ট্র ইরান। এরপর 60 দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো। যদিও ইরানের হুঁশিয়ারি, প্রতিশ্রুতির ব্যত্যয় হলে বাতিল হয়ে যাবে চুক্তি। যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এখানে কোনো যদি কিন্তু তবে থাকার সুযোগ নেই। সমঝোতা এবং চুক্তি বাস্তবায়নে এর কোনো বিকল্প নেই। এদিকে ইসরায়েল বলছে চুক্তির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না তাদের, ফলে বন্ধ করবে না লেবাননে হামলাও। নিজেদের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে তেল আবিব। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ব্যর্থ করতে নানা অজুহাত খুঁজছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। চুক্তির বিষয়বস্তু নিয়েও খোলাসা করেছেন তিনি। আবারও জানিয়েছেন লেবাননকে একা ফেলে কোনো চুক্তি করবে না ইরান। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে অনিশ্চয়তা যখন তুঙ্গে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানালেন চুক্তির সম্ভাবনা এর আগে কখনোই এতটা কাছাকাছি পৌঁছায়নি। ইসলামাবাদ মেমোরেন্ডাম নামে প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে অনেক কিছুই খোলাসা করেছেন রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে। জানিয়েছেন লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে খসড়ায়। বহুবার বলেছি, এই যুদ্ধে আমরা কখনোই লেবাননকে ভুলে যাইনি, কারণ লেবানন এবং হিজবুল্লাহ যে কোনো অবস্থায় ইরানের জনগণের পাশে থেকে যুদ্ধ করেছে এবং আমরা তাদের কখনো একা ছেড়ে দেব না। আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন প্রথম ধাপের চুক্তি বাস্তবায়িত না হলে কোনো পারমাণবিক আলোচনা শুরু হবে না। বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অসম্ভব ছিল। তারা যে দাবিগুলো করেছিল তা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তাই আমরা এমন কিছু বিষয় তুলে ধরেছি যেগুলো প্রথম ধাপে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তি হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হরমুজের ব্যবস্থাপনা যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না। বজায় থাকবে ইরানের সার্বভৌমত্ব ও সামরিক উপস্থিতি। প্রণালী দিয়ে যাতায়াতের উপর কোনো টোল আরোপ করা না হলেও বিভিন্ন সেবার জন্য ফি আদায় যুক্তিসঙ্গত বলেও জানান। আরাগচি জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার মতো বিষয়গুলোও রয়েছে খসড়ায়। তবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নষ্ট করতে চায় ইসরায়েল, এমন অভিযোগ তার। আমাকে স্পষ্টভাবে বলতে হবে যে এই চুক্তির শত্রু রয়েছে এবং তাদের মধ্যে প্রধান হলো ইসরায়েল। তারা এই চুক্তিকে ব্যর্থ করার জন্য নানা অজুহাত খুঁজছে।
আরাকচির স্পষ্ট বার্তা, হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করবেন না তারা, বরং তা উল্টো ফল বয়ে আনবে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এবার মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর ড্রোন হ্যাকের দাবি করেছে ইরানের একটি হ্যাকার গ্রুপ। শুক্রবার এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। এর ফলে বিশ্বকাপ ফুটবল আয়োজনে সাইবার হামলার সংখ্যা বেড়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। এতে বলা হয়, হানজালা নামের ওই হ্যাকার গ্রুপটি জানায়, FBI এর ব্যবহৃত FPV ড্রোনের ধারণ করা প্রতিটি ছবি ও সন্দেহভাজনদের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত এই ড্রোনগুলোতে মানুষের চেহারা শনাক্তকরণ ও গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য পৃথক করার প্রযুক্তি রয়েছে। হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সবগুলো ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে মার্কিন বাহিনী। বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, কয়েক ঘণ্টা ধরে ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন ছোড়া হয়, যেগুলো হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করেছিল। মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ধ্বংস করে এবং ড্রোন হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে। এর আগে ড্রোন হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাতেও হামলা চালায়। মেক্সিকোর তিজুয়ানা স্টেডিয়ামের কাছে পার্ক করা একটি গাড়ি থেকে এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ওই স্টেডিয়ামেই অনুশীলন করছিলেন ইরানের বিশ্বকাপ ফুটবল দলের সদস্যরা। কর্তৃপক্ষ জানায়, মরদেহটি পচে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পার্কিং লটে থাকা একটি গাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, লাশটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিরাপত্তাজনিত কারণে ইরানের ফুটবল ফেডারেশনের 15 জন সদস্যকে দেওয়া হয়নি মার্কিন ভিসা, যার ফলে শেষ মুহূর্তে দলটি তাদের অনুশীলন কেন্দ্র অ্যারিজোনা থেকে তিজুয়ানা স্থানান্তর করতে বাধ্য হয়। বিশ্বকাপ গ্রুপ জি পর্বের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দলটি। এসব অস্থিরতার মাঝে পাওয়া এই মরদেহ খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। আবারও রদবদল হয়েছে যুক্তরাজ্যের সরকারে। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ড্যান জার্ভিস। দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি, আর তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে গেলা ইগলকে। সামরিক বাজেট নিয়ে ক্ষোভের জেরে বৃহস্পতিবার পদত্যাগ করেন প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি। এরপরে দ্রুত রদবদলের সিদ্ধান্ত নেয় কেয়ার স্টারমার প্রশাসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বেশ আস্থাভাজন হিসেবেই হেলি পরিচিত ছিলেন, আর তার আকস্মিক পদত্যাগ নতুন উদ্বেগ তৈরি করেছে স্টারমারের দলে। নর্দার্ন আয়ারল্যান্ডের সংঘাত সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। শ্বেতাঙ্গ এক বাসিন্দার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা বর্ণবাদী হামলায় দ্রুতই ছড়িয়ে পড়েছে। বেলফাস্ট সহ বিভিন্ন এলাকায় কৃষ্ণাঙ্গ, এশিয়ান, আরব ও মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তাদের বাড়িঘর, দোকানপাট ও স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তবে এরই মধ্যেই বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বহু স্থানীয় নাগরিক। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একদিকে চলছে সংঘর্ষ, আরেকদিকে জ্বলছে ঘরবাড়ি, যানবাহন আর বিভিন্ন স্থাপনা। গেল কয়েকদিন ধরে সংঘাত সহিংসতায় এমন দৃশ্য নর্দার্ন আয়ারল্যান্ডের। সোমবার সুদানের এক অভিবাসীর হামলায় প্রাণ যায় এক শ্বেতাঙ্গ বাসিন্দার। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। বিক্ষোভ আন্দোলনে নামেন সেখানকার অভিবাসন বিরোধীরা। এক পর্যায়ে যা সহিংসতায় রূপ নেয়। হামলা করা হচ্ছে কৃষ্ণাঙ্গদের ঘরবাড়ি আর স্থাপনায়। আগুন দেওয়া হয়েছে তাদের মালিকাধীন দোকানে। এক পর্যায়ে এশিয়ান এবং আরব সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপরেও হামলা হয়। টার্গেট করা হয়েছে মুসলিমদেরও। সহিংসতার মাত্রা এতটাই ভয়াবহ যে সাধারণ মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে ঠিকানা সহ হিটলিস্ট। গণপরিবহন, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। আর নানা দেশ থেকে পড়তে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন নিরাপত্তার শঙ্কায়। আমি এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি। আমাদের ঠিকানা দিয়ে হিট লিস্ট ছড়ানো হচ্ছে, যে কোনো সময় আক্রান্ত হতে পারি। পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে বেলফাস্টে। আন্দোলনকারীদের সাথে দফায় দফায় চলা সংঘর্ষে আহত হয়েছে পুলিশের অনেক সদস্য। বিক্ষোভকারীদের লাগানো আগুন নেভাতে লাগাতার কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে অভিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির সচেতন নাগরিকেরা। বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ রুখতে তারাও নিয়েছে পাল্টা অবস্থান। আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার ছেলে মিশ্র বর্ণের, তাই এখানে যারা বাস করেন তাদের গায়ের রং যাই হোক না কেন, মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
আমি ঠিক এ কারণেই আজ এখানে এসেছি। এদিকে সহিংসতা বন্ধে প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে নতুন ইতিহাস গড়লেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ার বাজারে প্রবেশের পরেই বাজিমাত করেছে। বাজার মূল্য পৌঁছে গেছে $2 ট্রিলিয়ন উপর। এরপরেই মাস্কের সম্পদের পরিমাণ এখন দাঁড়িয়েছে $1.1 ট্রিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 135,20,000 কোটি টাকা। ট্রিলিয়ন হিসেবটা বুঝতে পারছেন কি? একের পর শূন্য সংখ্যা 12টি। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এখন $1 ট্রিলিয়ন মালিক, অর্থাৎ 1000 বিলিয়ন কিংবা বলা যায় 1 লাখ কোটি ডলার। ব্যবসায়ী থেকে ধনকুবের, এরপর বিলিয়নিয়ার থেকে বিশ্বের শীর্ষ ধনী। এবার সম্পদের পরিমাণে ছাড়িয়ে গেলেন নিজেকেই। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে প্রবেশ করলেন ইতিহাসের নতুন অধ্যায়ে। নাসডাকে তালিকাভুক্তির দিনই বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের বাজার মূল্য পৌঁছে যায় প্রায় $2.2 ট্রিলিয়ন। $135 নির্ধারিত মূল্যের শেয়ার ছাড়ার কথা থাকলেও লেনদেন শুরু হয় $150, আর দিনের এক পর্যায়ে তা ছাড়িয়ে যায় $176। শেষ পর্যন্ত বন্ধ হয় $161। স্পেসএক্সে মাস্কের মালিকানা 42%। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী কোম্পানিটিতে তার শেয়ারের বর্তমান মূল্য প্রায় $767 বিলিয়ন। এছাড়া আরেক জায়ান্ট প্রতিষ্ঠান টেসলার $168 বিলিয়ন শেয়ারও রয়েছে তার। সামাজিক মাধ্যম এক্স সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের মালিকও তিনি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কারি কারি অর্থ খরচ আর তার প্রশাসনে কাজ করে কয়েক মাসের জন্য রাজনীতিবিদ বনে গিয়েছিলেন ইলন মাস্ক। তাতে অবশ্য দুর্নামি কুড়িয়েছেন। সম্পর্কের অবনতিও হয়েছে মার্কিন প্রেসিডেন্টের সাথে। সরকারি দায়িত্ব ছেড়ে আবার নিজের ব্যবসায় মনোযোগ দেওয়ার পর থেকেই একের পর এক বাজিমাত। গত বছর অক্টোবরে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $1/2 ট্রিলিয়ন সম্পদের মালিক হয়েছিলেন মার্কিন ধনকুবের। মূলত মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট ইন্টারনেট খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কারণেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে তার সম্পদ। ফোর্বসের সূচক অনুযায়ী ধনীর তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে রয়েছেন গুগল প্রধান ল্যারি পেজ। তার সম্পদের পরিমাণ $294 বিলিয়ন কিছু বেশি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইউক্রেনের খার্কিভ ও দোনেস্ক অঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে 5টি এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা। বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গেল এক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তারই প্রেক্ষিতে ইউক্রেনের বিভিন্ন এলাকা দখলে নেয় রুশ সেনারা। অভিযানে টার্গেট করা হয় জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র, ড্রোন, নৌযান তৈরির কারখানা। এর পাশাপাশি সামরিক বিমান ঘাঁটি সহ বিভিন্ন বন্দরেও হামলা চালানো হয়। বাদ যায়নি ইউক্রেনীয় সেনানিবাস ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের আবাসস্থল। এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে ব্যাপক প্রতিরোধমূলক হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার অস্ত্র সরবরাহ কারখানা ও তেল শোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়। এতে আগুন ধরে যায় বিভিন্ন স্থাপনায়। যুদ্ধক্ষেত্রে বিমান ও ড্রোন নিয়ন্ত্রণে স্যাটেলাইট তৈরি করছে রাশিয়া, এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়া দিবস উপলক্ষে ইউক্রেনে লড়াইরত সেনা সদস্য সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বলেন, এরই মাঝে কৃত্রিম উপগ্রহের নেটওয়ার্ক স্থাপনে কাজ শুরু করেছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডেটা সরবরাহ করা যাবে এই প্রযুক্তির মাধ্যমে। নতুন এই স্যাটেলাইট নেটওয়ার্ককে এলন মাস্কের স্টারলিংক প্রযুক্তির সাথেও তুলনা করেন তিনি। В 23-м году уже появились в космосе, и в 24-м, 25-м это. রাশিয়ার হুমকি মোকাবিলায় পোল্যান্ডের সামরিক বহরে যুক্ত হলো F-35 যুদ্ধ বিমান। শুক্রবার দেশটির বিমান বাহিনীর কাছে এই অত্যাধুনিক ফাইটার জেট হস্তান্তর করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরোকি নিজে উপস্থিত থেকে এসব ফাইটার জেট গ্রহণ করেন। হস্তান্তর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন তিনি। এর মধ্য দিয়ে নেটোর পূর্ব ব্লকে পোল্যান্ডই প্রথম অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পেল। রাশিয়ার সীমান্ত ঘেঁষা পোল্যান্ড বেশ কিছুদিন ধরেই তাদের বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য পদক্ষেপ নিচ্ছে। তারই জেরে 32টি F-35 যুদ্ধ বিমান কেনার অর্ডার দেয় দেশটি।
Oparte, drodzy Państwo, na wiekach i na dekadach wyznawanych przez oba Polska. প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে নতুন বাজেট ঘোষণা করেছে পাকিস্তান। গুরুত্ব দেওয়া হয়েছে IMF এর শর্তের উপর। শুক্রবার 18.77 ট্রিলিয়ন রুপির বিশাল বাজেট পেশ করেছেন দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব, যাতে সীমিত করা হয়েছে উন্নয়নমূলক ব্যয়, নির্ধারণ করা হয়েছে উচ্চমাত্রার কর। দেশটির বাজেট বিশ্লেষকরা বলছেন বাজেটের সিংহভাগ টাকাই বড় দুটি খাতে চলে যাবে, আর প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 3 ট্রিলিয়ন রুপি। অন্যদিকে IMF এর ঋণ পরিশোধ করতে সরকারের ব্যয় হবে 8 ট্রিলিয়ন রুপির বেশি। এর ফলে সরকারকে সামাজিক ব্যয়ের তুলনায় বেশি রাজস্ব আদায় করতে হবে। এর ফলে জনকল্যাণমূলক ব্যয় কমে যাবে। সংবিধান সংশোধনের প্রতিবাদের জেরে বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ কঙ্গো। তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে সম্প্রতি দেশটির পার্লামেন্টে সংশোধনী আইন পাশ করে ক্ষমতাসীন সরকার, আর এরই জেরে শুক্রবার অবস্থান কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। কোয়ালিশন আর্টিকেল 64 এর ব্যানারে পার্লামেন্টের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়। এ সময় সরকার বিরোধী স্লোগান দিলে পুলিশ তাতে বাধা দেয়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় স্থানটি। দফায় দফায় চলে আন্দোলনকারী নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। বিরোধী দলের নেতাসহ অনেকেই আহত হয়। আন্দোলনকারীদের হঠাতে টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে। পাচারের সময় 5 টনেরও বেশি কোকেন জব্দ করেছে কলম্বিয়ান নৌবাহিনী। ক্যারিবিয়ান সাগর দিয়ে বহন করা হচ্ছিল এই মাদকগুলো। শুক্রবার প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ক্যারিবিয়ান অঞ্চলে। 50টি প্যাকেটে প্রায় 1.5 টন কোকেন নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে দি কলম্বিয়ান। গ্রেফতার করে তাদের সান আন্দ্রেস দ্বীপে নেওয়া হয়েছে বলে নৌবাহিনী জানায়। আর এরপর পশ্চিম ক্যারিবিয়ান অঞ্চলে দ্বিতীয় অভিযান চালানো হয়। আটক করা হয় 2 জন হন্ডুরান সহ 4 জন কলম্বিয়ানকে। 161টি প্যাকেটে 4 টনেরও বেশি কোকেন নিয়ে যাচ্ছিল তারা। নৌকাটি ওই এলাকায় ডুবে গেলে তাদেরকে গ্রেফতার করা হয়। হোয়েল নেক্রোপলিস ভারত মহাসাগরের ডায়ামান্টিনা জোনের প্রায় 7,000 মিটার গভীরতায় 53 লক্ষ বছরের পুরনো তিমির বিশাল এক সমাধিস্থল খুঁজে পেয়েছে গবেষকরা, যা ছাড়িয়ে গেছে সবশেষ 4,000 মিটারের গভীরতায় হোয়েল ফলকে। জাতিসংঘের 10 বছর মেয়াদী এক প্রোগ্রামের আওতায় বিশাল এই আবিষ্কার চীন, ইতালি ও নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানীর। দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের ডায়ামান্টিনা জোন, যার অতল গভীরে চিরনিদ্রায় শায়িত অসংখ্য তিমি। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000 মিটার গভীরতায় খুঁজে পাওয়া গেছে ওয়েল নেক্রোপলিস বা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর বিশাল এই সমাধিস্থল। ওয়েল ফল বা মৃত্যু পরবর্তী সময়ে সমুদ্রে তলিয়ে যাওয়া দেহাবশেষ জমে ধীরে ধীরে তৈরি হয়েছে তিমিদের এই বিশাল মহাশ্মশান, যার আনুমানিক বয়স 53 লক্ষ বছরেরও বেশি। দীর্ঘ সময় সমুদ্রের গভীর অন্ধকারে ডুবে থাকা এই সমাধিস্থলে আলো ফেলেছে চীনের ইনস্টিটিউট অফ ডিপ সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা IDSSE, ইতালির পিজা ইউনিভার্সিটি ও আর্থ সায়েন্সেস নিউজিল্যান্ডের বেশ কয়েকজন গবেষক। স্ট্রনশিয়াম আইসোটোপ ডেটিং প্রযুক্তি কাজে লাগিয়ে তারা জানতে পারেন তিমির এই ধ্বংসাবশেষগুলো স্তন্যপায়ী প্রাণীদের সূচনা লগ্ন বা আর্লি প্লিওসিন যুগের, যা পরবর্তীতে বিবর্তন হয়ে বিগড ওয়েল বা চঞ্চুযুক্ত তিমিতে পরিণত হয়। এছাড়াও টেরোসেটাস ডায়ামান্টিনে নামের নতুন আবিষ্কৃত একটি প্রজাতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বিলুপ্ত হয়ে যাওয়া এই তিমিদের পরবর্তী প্রজন্মের তালিকায়। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ও গভীর ওয়েল ফলের নজির এটি, যা ছাড়িয়ে গেছে সবশেষ রেকর্ড প্রায় 4,000 মিটার গভীর ওয়েল ফলকে। 2023 সালে IDSSE এর নেতৃত্বে ডায়ামান্টিনা জোনের 1200 কিলোমিটার এলাকা জুড়ে একটি গবেষণা চালায় বিজ্ঞানীরা। সে সময় প্রায় 4 থেকে 7 মিটার গভীরতায় সন্ধান মেলে 5টি সক্রিয় ওয়েল ফল ও অন্তত 476টি জীবাশ্ম স্থলের, যার প্রতি বর্গ কিলোমিটারে ছিল অন্তত 759টি তিমির দেহাবশেষের স্তূপ। গ্লোবাল হ্যাডল এক্সপ্লোরেশন প্রোগ্রামের আওতায় জাতিসংঘের মহাসাগর দশক বা ইউনাইটেড নেশনস ওশান ডিকেডের একটি 10 বছর মেয়াদী উদ্যোগ এই গবেষণা, যার সফলতা প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন নেচারের সর্বশেষ সংখ্যায়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।